হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজএটএম আহসানুল্লাহ জিভি একাডেমি। আজকে আমি তোমাদের আলোচনা করব লুপ ও জাম্পিং স্টেটমেন্ট নিয়ে। আসলে মূল বিষয়টি হচ্ছে লুপের সাথে আমরা জাম্পিংটা ব্যবহার করি। তাহলে লুপ জিনিসটা কি? লুপ এর বাংলা হলো চক্র, সেটাকে আমরা চক্রবর্ত বলি, অর্থাৎ চক্রাকারে আবর্ত বা যতক্ষণ নয় ততক্ষণ। অর্থাৎ আমার একটি উদ্দেশ্য সম্পাদন না হওয়া পর্যন্ত একই কাজ বারবার করতে থাকা, তাকে বলি আমরা লুপ। অর্থাৎ একটি লক্ষ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত একই কাজ বারে বারে করতে থাকাকে বলে লুপ। আচ্ছা, এই লুপ আবার তিন ধরনের থাকে। একটা হচ্ছে অসীম লুপ, অর্থাৎ এন্ডলেস। আরেকটা হচ্ছে ফিনিট বা সসীম লুপ। আরেকটা হলো নেস্টেড লুপ, অর্থাৎ যেটা এক লুপের অধীনে আরেকটা লুপ থাকে। এই লুপগুলো আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি লুপ বিষয়টি। মনে করো একজন শিক্ষক ছাত্রকে বলল তুমি 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। 1 থেকে 10 পর্যন্ত। তখন এই একটাকে আমরা বলবো ইনিশিয়ালাইজেশন। আর এটা হলো ডিসিশন। আর এই প্রক্রিয়াটা, এই যে 1 থেকে 10 পর্যন্ত বলল, এটাকে আমরা বলি কাউন্টার আপডেট। অর্থাৎ তার কাউন্টারটি একে একে যে পরিবর্তন হচ্ছে। প্রথমে সে বলল 1, 1-এর পরে বলল 2, 2-এর পরে বলল 3, 4, 5, 6, 7, 8, 9, 10। থেমে গেল, আর গেল না। অর্থাৎ 1 এটাও ইয়েস, 2ও ইয়েস, অর্থাৎ ট্রু। এভাবে করে 10 পর্যন্ত ট্রু, 10-এর পরে গেলে ফলস। অর্থাৎ এখানে আমরা কন্ট্রোলের মূল বিষয়গুলো ট্রু অ্যান্ড ফলস এটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এতটুকু পর্যন্ত ট্রু, এতটুকু শেষ হয়ে গেলে ফলস। দ্যাট মিনস এটাই হচ্ছে রেজাল্ট। অর্থাৎ সে 10 পর্যন্ত গুনবে। তাহলে শিক্ষক নির্দিষ্ট করে দিলেও 1 থেকে শুরু হবে, এবং নির্দিষ্ট করে দিলেও, সিদ্ধান্ত দিলেও যে 10-এর মধ্যে তোমাকে শেষ করতে হবে। আর সে তখন কি বলছে? একটি কাজেই বারে বারে করছে। একটি কাজটা কি? সে প্রথমে 1 বলল, তারপরে এই 1-এর সাথে 1 যোগ করলো, সেটা হয়ে গেল 2, 2-এর সাথে আবার 1 যোগ করলো, সেটা হয়ে গেল 3, 3-এর সাথে 1 যোগ করলো, সে হয়ে গেল 4। এইভাবে যে সে 1 যোগ করে 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 10 পর্যন্ত যাচ্ছে, এই যে 1 যোগ করার কারণে বেড়ে যাচ্ছে, সেটাই হচ্ছে কাউন্টিং প্রসেস বা কাউন্টার আপডেট। এবং এরকম বেড়ে যাওয়াটাকে আমরা বলি ইনক্রিমেন্ট। আর যদি শিক্ষক বলে না, তুমি 1 থেকে 10 নয়, 10 থেকে 1 পর্যন্ত গণনা করো, তখন সেটা হবে কাউন্টডাউন, অর্থাৎ উপর থেকে বেশি থেকে কমের দিকে আসা। সেটাকে আমরা বলি ডিক্রিমেন্ট। তাহলে আমরা লুপের মধ্যে আমরা 3টি গুরুত্বপূর্ণ উপাদান জানতে পারলাম। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আর একটা হচ্ছে ডিসিশন, আর মধ্যবর্তী প্রক্রিয়াটি হচ্ছে কাউন্টার আপডেট, যা আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের মাধ্যমে করে থাকি। এটা হচ্ছে টোটাল লুপ। এখন লুপের মধ্যবর্তী আছে কি? জাম্পিং। জাম্পিং জিনিসটা কি? জাম্পিং জিনিসটা হচ্ছে আমি একটি প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে রচনা করি, লাইন বাই লাইন। কিন্তু আমাকে এমন একটা বলল যে লাইন বাই লাইন যাওয়া যাবে না, উপরে নিচে নির্দিষ্ট একটা নাম দ্বারা আমরা দ্রুত আসা যাওয়া করব। সেই ধরনের স্টেটমেন্টকে আমরা বলি জাম্পিং স্টেটমেন্ট। তাহলে লুপ হচ্ছে চক্রবর্ত বা চক্রাকারে আবর্ত বা চক্র, আর জাম্পিং হচ্ছে নির্দিষ্ট সিকোয়েন্স অনুসরণ না করে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত আসা যাওয়া করা, সেটাই হচ্ছে
জাম্পিং। আর আমরা লুপের শ্রেণীভাগ কি বুঝলাম? লুপ বললাম 3 প্রকার, একটি হচ্ছে এন্ডলেস অর্থাৎ অসীম, আর একটা হচ্ছে ফিনিট বা সসীম, লাস্ট ওয়ান যেটা বললাম সেটা হচ্ছে নেস্টেড, সেটা হচ্ছে নেস্টেড লুপ। আচ্ছা, তাহলে আমরা এই 3 ধরনের লুপগুলো আমরা ক্লাস এর পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় জেনে যাব। এই লুপগুলো করার জন্য আমরা 3 ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। এই কন্ট্রোলগুলো তাহলে কি? এখন আমরা সেই কন্ট্রোলগুলো দেখব, অর্থাৎ লুপের কন্ট্রোল। লুপের কন্ট্রোলগুলো হচ্ছে ফর, হোয়াইল এবং ডু হোয়াইল। এগুলো দ্বারা আমরা এই লুপের কাজটা করতে পারি, এই জন্য এগুলোকে লুপ কন্ট্রোল বলে। এখানে সেমিকোলন হবে, এগুলোতে হবে না, এটা নিয়ম। এরপরে জাম্পিং কন্ট্রোলটা কি? জাম্পিং কন্ট্রোলগুলো হচ্ছে ব্রেক, কন্টিনিউ, গো টু। এই দুটোতে সেমিকোলন হবে, এটাতে হবে না। এই জাম্পিং এর কাজগুলো আমরা লুপের মাধ্যমে সম্পাদন করে থাকি, তাই আমরা অনেক ক্ষেত্রে জাম্পিংকে লুপের অংশও বলে থাকি। আসলে জাম্পিং হচ্ছে যেটা দ্রুততার সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে বা থামিয়ে দেবে, এই ধরনের কার্যক্রম। আর লুপ হচ্ছে যেটা একই কাজ বারে বারে করতে থাকা, সেটাই হচ্ছে লুপ। তাহলে এবার আমরা এই লুপের বিভিন্ন শ্রেণীভাগগুলো, লুপের কন্ট্রোলগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আসি ফর লুপ সম্পর্কে। ফরের জন্য আলাদা এরকম, এগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা কোনো সংজ্ঞা নাই। সংজ্ঞা একটাই, লুপ এবং জাম্পিং, যা আমরা এই ফর, হোয়াইল, ডু হোয়াইল এগুলো দিয়ে করতে পারি, ব্রেক, কন্টিনিউ, গো টু দ্বারা করতে পারি। তাহলে ফরের সিনট্যাক্সটা কি? ফরের সিনট্যাক্স অর্থাৎ ফরের কাজটা করার সিনট্যাক্সটা হলো, প্রথমে আমি দিলাম ফর। ফরের সাথে কি থাকবে? ইনিশিয়ালাইজেশন, যেটা আমি একটু আগে তোমাদের বলেছি। ইনিশিয়ালাইজেশনের সাথে কি থাকবে? সেমিকোলন দিয়ে আমি দেব কন্ডিশন। কন্ডিশনের পরে কি থাকবে? কাউন্টার আপডেট। কাউন্টার, আমি এখানে জায়গা হচ্ছে না, এখানে লিখছি আপডেট। ব্যাস, এখানে তো সেমিকোলন হবে না, হয়নি। তারপর আমি সেটার অধীনে আমি স্টেটমেন্ট, এটা আউটপুট স্টেটমেন্ট হয়, সাধারণত আউটপুট স্টেটমেন্ট হয়। স্টেটমেন্ট আমি দিলাম মনে করি 1 বা স্টেটমেন্ট 2। তারপরে আমার কার্যক্রমটি শেষ হয়ে যাবে। এটাই হলো আমাদের ফরের সিনট্যাক্স। আচ্ছা, এখন আমরা দেখব এই ফর লুপের মাধ্যমে কিভাবে আমরা একটি লুপের সমস্যার সমাধান করতে পারি। আমি লিখলাম, আমি মনে করি 1 থেকে 10 পর্যন্ত দেখার একটি লুপ প্রোগ্রাম সম্পাদন করব। তাহলে আমি প্রোগ্রাম লিখছি হ্যাশ ইনক্লুড stdio.h মেইন। আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার, নিলাম আই। ইনিশিয়ালাইজেশনের জন্য আমি এইভাবে করে একটা নাম নিলাম, কাজের সাথে মিল থাকে সেভাবে। তারপরে দিলাম ফর। এই স্ট্রাকচারটি লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে আইটাকে আমি 1 দিয়ে শুরু করলাম। তারপরে কন্ডিশন, কন্ডিশনটা হচ্ছে 10 পর্যন্ত, অর্থাৎ i less than or equal 10। এটা দ্বারা 10 পর্যন্ত বোঝায়, অর্থাৎ হ্যাঁ হচ্ছে 10 পর্যন্ত, 10-এর পরে না, অর্থাৎ না হতে গেলেই আমার উত্তরটা চলে আসবে। আর এখানে আমি i++ দিলাম। i++ জিনিসটা কি? i++ এটি একটি ইনক্রিমেন্টাল অপারেটর।
আর ইনক্রিমেন্টাল জিনিসটা কি? ইনক্রিমেন্টাল হচ্ছে বৃদ্ধি পাওয়া। যেমন আমার এখানে আমি আগেই বলেছি 1 2 3 4 এভাবে বাড়ছে। 1-এর পরে 2 কিভাবে হচ্ছে? এই 1-এর সাথে 1 যোগ করে 1 যোগ 1 হয়ে হলো 2। একইভাবে 3 কিভাবে হলো? এই 2-এর সাথে 1 যোগ করে হলো 3। একইভাবে 4 কিভাবে হলো? এই 3-এর সাথে 1 যোগ করে 4 হলো। এইভাবে করে এই যে একটির সাথে অপরটি যুক্ত হচ্ছে সেটাই হলো ইনক্রিমেন্ট। অর্থাৎ এখানে এগুলো সবগুলোই হচ্ছে এক একটি আই বা আমার এই ভেরিয়েবলটি, প্রত্যেকটাকে ভেরিয়েবল হিসেবে নির্ধারণ করা হচ্ছে। সর্বশ্রেষ্ঠ আমি ধরলাম 10 এটাও আই। তাই এই আই এর পরে এই আইটা কিভাবে হলো? 1 যোগ করে হলো। এই আই এর পরে এই আইটা হলো এটার সাথে 1 যোগ করে। এভাবে করতে করতে 9-এর সাথে 1 যোগ করে 10 হয়। সেটাকে আমরা এভাবে বুঝাই। এগুলো সম্পর্কে ব্যাপক ধারণা তোমরা অপারেটরের ক্লাসে পাবা। অর্থাৎ আগামী ক্লাসগুলোতে যখন আমরা অপারেটর করব সেখানে ব্যাপকভাবে এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট নিয়ে আলোচনা হবে। আমি এখন ইনক্রিমেন্টটার জন্য আমি i++ দিলাম। অর্থাৎ i++ মানে হচ্ছে i = i+1, অর্থাৎ এই i এর সাথে 1 যোগ হওয়া। এটাকে আমরা আবার এভাবেও দেখাই, i = 1। এটার মানেও হচ্ছে i = i+1 আর এটার মানে হচ্ছে i++। কম্পিউটারে আমরা সাধারণত এই ধরনের সংক্ষেপ জিনিসগুলো বেশি ব্যবহার করি, সুবিধাজনক। এটার পরিবর্তে আমরা এটাও দিতে পারি, এটাও দিতে পারি, সবই সঠিক। তাহলে আমার এই স্ট্রাকচার মতো আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে ইনক্রিমেন্ট। একইভাবে ডিক্রিমেন্ট করার জন্য আমি কি দেব? i মাইনাস মানে হচ্ছে i = i-1, অর্থাৎ 1 করে কমতে থাকা। যদি শিক্ষক বলেন যে 10 থেকে 1 হতে হবে, তখন আমি এখানে i++ না দিয়ে i-, দেব। এটাকে আমরা আবার এখানে এভাবে করেও দেখাই। আচ্ছা, যাই হোক, এটা আমরা পরবর্তী আলোচনাতে আরো ব্যাপকভাবে জানতে পারবো। এখন আমরা দেখছি এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করি। আচ্ছা, এটা আমরা হুবহু এটা লিখে দিলাম। এরপরে স্টেটমেন্ট আকারে লিখলাম, এটার অধীনে প্রিন্টএফ দিয়ে লিখলাম এই নাম্বারগুলো প্রদানের জন্য %d, যেহেতু এটা ইন্টিজার টাইপ, এবং i এর জন্য i দিয়ে দিলাম। অর্থাৎ এটা হচ্ছে আউটপুট। ব্যাস আমার হয়ে গেল। আমি এটা শেষ করে দিলাম, কার্লি ব্র্যাকেট শেষ করলাম, এই কার্লি ব্র্যাকেটটাও শেষ করে দিলাম, হয়ে গেল। তাহলে আমাকে মোট 10টি অঙ্ক দেখাবে, 1 থেকে 10 পর্যন্ত দেখাবে। আমরা তাহলে এই অংশটা দ্বারা এটা বোঝাচ্ছে, এই অংশটি দ্বারা এটা বোঝাচ্ছে। এখানে আমরা অনেকগুলো স্টেটমেন্ট দিতে পারি, আমি শুধু একটা স্টেটমেন্ট দিলাম। আচ্ছা, এখানে তাহলে এই অংশটা, কার্লি ব্র্যাকেটের অংশটা আমরা যদি এটা নাও দিই তাহলেও সঠিক। অর্থাৎ সরাসরি যদি আমি এটা এভাবে না লিখে এভাবেও লিখি, এভাবে না লিখে যদি এভাবেও লিখি তাও সঠিক। তারপরও এটার অন্তর্বর্তী অংশই বুঝাবে। আচ্ছা, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। এখন আমি দেখব কিভাবে এটাকে 10 থেকে 1 একটু পর্যন্ত করা যায়। এখন মনে করি শিক্ষক বলল যে 10 থেকে 1 পর্যন্ত গণনা করো, তখন আমাকে এখানে কিছু কিছু জিনিস পরিবর্তন করতে হবে। তখন আমার ইনিশিয়ালাইজেশন হচ্ছে 10, আর এটা ইনক্রিমেন্ট না হয়ে ডিক্রিমেন্ট হবে। কেন ডিক্রিমেন্ট হবে? এই 10, 9, 8 এভাবে করতে করতে 1-এ যাবে, তাহলে 1 করে কমতে থাকবে। শুরুটা 10, তাহলে শেষটা কি? 1। আমি বললাম 1 i ≥ 1, এটা দ্বারা 1 পর্যন্ত বোঝায়। ব্যাস হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ফরের মাধ্যমে আমি বেশি সংখ্যক গণনা এবং ছোট সংখ্যক গণনা। এবার আরেকটা সেন্টেন্স কিভাবে করব। মনে করি আমাকে বলা হলো বাংলাদেশ BNGLADESH এই ওয়ার্ডটি 10 বার প্রদর্শনের জন্য ফর লুপ ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রাম রচনা করো। তাহলে এখানে আমি কি করব? আগে আমি ইনক্রিমেন্ট দিয়ে দেখে ফেলি। আমি 1 দিলাম, এটা কি হবে? > 10, আর এটা প্লাস প্লাস, আর এদিকে কি দেব? জাস্ট বাংলাদেশ লিখে দেব।
ব্যাস হয়ে গেল। এখন বাংলাদেশ শব্দটি 1 থেকে 10 অর্থাৎ 10 বার প্রদর্শন করবে। 10 বার পর্যন্ত সত্য, 1 ট্রু, 2 ট্রু, 3 ট্রু, এভাবে করে 10 পর্যন্ত ট্রু অর্থাৎ 10 বার দেখানোর পর তারপরে হয়ে যাবে ফলস। ফলস হয়ে গেলে সেটুকু আর দেখাবে না। এই হচ্ছে ফরের নিয়ম। এখন আমরা এই কাজটা কিভাবে হোয়াইল দিয়ে করতে পারি সেটা একটু দেখে নিই। প্রথমে আমরা হোয়াইলের স্ট্রাকচারটা দেখব। হোয়াইল লুপের স্ট্রাকচারটি হলো এইভাবে। হোয়াইল এক্সপ্রেশন, যাকে আমরা কন্ডিশনও বলে থাকি। এইভাবে করে করলাম, এরপরে এটাতে সেমিকোলন হবে না, তার অধীনে স্টেটমেন্ট, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, এরপর হবে কাউন্টার আপডেট, কাউন্টার আপডেট, এরপর এইভাবে করে আমাদের প্রক্রিয়াটা শেষ হবে। এবার আমরা দেখব এটি কিভাবে আমরা কোডিংয়ের মাধ্যমে সম্পাদন করি। আমরা বরাবরের মতো লিখলাম হ্যাশ, আচ্ছা এদিকে আমরা দেখাই হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ইন্টিজার i। এবার আমরা এটার জন্য লিখলাম, প্রথমে দিলাম i ইকুয়াল টু ইনিশিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন। আমরা চাইলে এটা এখানে না লিখে এখানেও সরাসরি লিখতে পারি, দুটাই সঠিক। পরের লাইনেও লেখা যায়, এখানেও লেখা যায়। এবার আমি লিখছি হোয়াইল কন্ডিশন অংশে আমি দিচ্ছি i লেস দেন অর ইকুয়াল 10, সেমিকোলন হবে না, এটার অধীনে দিলাম প্রিন্টএফ, আমি 1 থেকে 10 পর্যন্ত দেখব, দিয়ে i দিয়ে দিলাম। ব্যাস, এখানে আমরা কাউন্টার আপডেট অংশে, এই কাউন্টার আপডেট অংশে আমরা লিখছি i প্লাস প্লাস সেমিকোলন, এটা শেষ করে দিলাম। তাহলে এটার একটু বিশ্লেষণ করি। আমরা ইনিশিয়ালাইজেশনের জন্য i ইকুয়াল টু 1 এখানে দিলাম, তারপরে আমরা এই ডিসিশন কন্ডিশন অংশটি হোয়াইল এখানে লিখলাম, তার অধীনে আমরা প্রিন্টএফ দিয়ে, অর্থাৎ এখানে যা আমরা এখানে প্রিন্টএফ লিখেছি সেটা এখানে লিখলাম, এটা হোয়াইলের অধীনে, আর কাউন্টার আপডেট অর্থাৎ ইনক্রিমেন্টটা এখানে লিখলাম। আমার কার্লি ব্র্যাকেট হোয়াইলের অধীনে এটা শেষ হলো, আর এইটারটা এখানে শেষ হলো। এই কার্লি ব্র্যাকেটটা না দিলেও চলে, এটা আমরা সরাসরি এখানে লিখলেও হবে। এই হচ্ছে আমাদের হোয়াইলের কার্যক্রম। এখন আমাকে বলা হলো এই কাজটা ডু হোয়াইল দ্বারা করার জন্য। আচ্ছা, হোয়াইল দ্বারা আমি এটা করলাম, তাহলে আমরা এই যে ফরের মধ্যে দেখলাম 10 থেকে 1, তাহলে এখানে কি হবে? যদি আমাকে বলা হয় 10 to 1, তাহলে আমি কি করব? এখানে i ইকুয়াল 10 দেব, হোয়াইলের মধ্যে i লেস দেন অর ইকুয়াল 1 দেব, আর এটা বরাবরই থাকবে, এখানে i প্লাস প্লাস না হয়ে i মাইনাস মাইনাস হবে, তাহলে তখন 10 থেকে 1 পর্যন্ত দেখাবে। এবার যদি আমাকে বলা হয় বাংলাদেশ শব্দটি 10 বার দেখাও, এটার মাধ্যমে করলে আমি এটা বরাবরই রাখবো 1, এটা 10, এখানে কি লিখবো? জাস্ট বাংলাদেশ লিখে দেব ডবল ইনভার্টেড কমার মধ্যে, এটা i প্লাস প্লাস ঠিক থাকবে, সবই ঠিক থাকবে। তাহলে আমরা শুধু এখানে বাংলাদেশ শব্দটা হবে। তাহলে আমরা এটা হোয়াইল দ্বারা বুঝলাম। হোয়াইলের পরে আমরা দেখব ডু হোয়াইল। তাহলে ডু হোয়াইলের মধ্যে আমি কি কি জাস্ট ডু হোয়াইলের সামান্য পরিবর্তন করতে হয়। যেমন ডু হোয়াইলের সিনট্যাক্সটি হচ্ছে, এখানে আমি লিখব ডু। ডু এর মধ্যে কোনো এক্সপ্রেশন হয় না, স্টেটমেন্ট থাকবে, এগুলো সব থাকবে, জাস্ট এখানে এটার পরে লিখে দেব হোয়াইল। হোয়াইলের অধীনেই আমার এক্সপ্রেশনটা হবে।
এক্সপ্রেশনটাই হচ্ছে আমার কন্ডিশন এবং এখানে সেমিকোলন হবে। এবার আমরা এখানে প্রয়োগটা দেখি। এখানে যা আছে হুবহু হবে, জাস্ট হোয়াইলটা আমি কেটে এটা নিচে লিখে দেব আর এই জায়গায় ডু বসবে, আর কোনো পরিবর্তন নাই, আর সব বরাবরই। while I less than or equal n সেমিকোলন, ব্যাস কার্লি ব্র্যাকেট শেষ। তাহলে ডু হোয়াইল এবং হোয়াইলের মধ্যে পার্থক্যটা হচ্ছে ডু হোয়াইল এখানে ডু লিখতে হয়, হোয়াইলটা এদিকে চলে আসে, আর হোয়াইলের ক্ষেত্রে পুরো লাইনটাই এখানে থাকে। শুধু হোয়াইলের ক্ষেত্রে সেমিকোলন হয় না, কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে শেষে সেমিকোলন হয়। এই হচ্ছে পার্থক্য। তারপর এটার মধ্যে ডু হোয়াইল এবং হোয়াইলের মধ্যে আরেকটা সামান্য পার্থক্য আছে, যেটা এত বিস্তৃত পরিসর তোমাদের এই স্তরে জানার প্রয়োজন নেই, আমরা এতটুকু জানলেই হবে। এই হলো আমাদের ফরের মাধ্যমে, ডু এর মাধ্যমে, এরপর ডু হোয়াইলের মাধ্যমে। এবার আমি দেখব ব্রেক, কন্টিনিউ এবং গো টু। আমরা এখন দেখছি ব্রেক, এটি একটি জাম্পিং স্টেটমেন্ট, সেটির কার্যক্রম। মনে করি শিক্ষক ছাত্রকে বলল 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। সে গণনা করতে করতে 5 পর্যন্ত যখন করলো, শিক্ষক বলল থামো, আর করার দরকার নেই। তো এটাকে আমরা বলি লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তু পর্যন্ত যখন গেল, সে বলল যে থেমে যাও, যেও না আর। এটাকে আমরা এখানকার ভাষায় বলি ব্রেক। আবার মনে করি পরক্ষণে বলল না তুমি চলতে থাকো, চলতে থাকো, তখন সেটাকে আমরা চলতে চলতে 10 পর্যন্ত আসলো, তখন সেটাকে আমরা বলি কন্টিনিউ। এটা হচ্ছে টার্গেট, লক্ষ্যবস্তু। এই লক্ষ্যবস্তুটা বাদ দিয়ে বিবেচনা করা হয়, অর্থাৎ ব্রেক বললে 1 থেকে 4 পর্যন্ত দেখাবে, আর কন্টিনিউ বললে 1 থেকে 10 পর্যন্ত দেখাবে, বাট 5 এটা লক্ষ্যবস্তুটা বাদ যাবে। তাহলে সেটার আর সিনট্যাক্সগুলো কি? প্রথমে ব্রেকের সিনট্যাক্স আমরা বরাবরের মতো আগে ফর দিয়ে করি। এখানে এক্সপ্রেশন হিসেবে লিখলাম এক্সপ্রেশন, যেমন ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে ইফ কন্ডিশন, তারপরে হচ্ছে কন্ডিশনের পরে ব্রেক, তারপরে হচ্ছে স্টেটমেন্ট। ব্যাস শেষ করে দিলাম। তাহলে এটা আমরা কিভাবে কোডিংয়ে লিখব? আচ্ছা, আমরা এখান থেকেই করে ফেলি। আমি কোডিং লিখছি, আচ্ছা এখানেই করি। হ্যাশ ইনক্লুড stdio.h মেইন লিখলাম, ভেরিয়েবল ইন্টিজার i ইকুয়াল, মনে করি i এর এখানে মান দিলাম না, আমি ফর দিয়ে করব। ফর দিয়ে করলে আর এখানে মান দিতে হবে না। i ইকুয়াল 1, i লেস দেন আর ইকুয়াল 10, আমি সবই বরাবরের মতো লিখে দিলাম। লিখে দেওয়ার পরে ফরের অধীনে কার্লি ব্র্যাকেটের মধ্যে ব্লকে লিখলাম ইফ কন্ডিশন হচ্ছে i লজিক্যাল ইকুয়াল 5, যদি হয় তাহলে হবে ব্রেক। ব্রেকটা আমরা এদিকে পাশেও লিখতে পারি। তারপরে স্টেটমেন্টে লিখলাম প্রিন্টএফ। প্রিন্টএফে লিখলাম আমার ফলাফলটি হচ্ছে %d i। ব্যাস হয়ে গেল। এই হচ্ছে কার্লি ব্র্যাকেট ক্লোজ করলাম। এভাবে করে আমরা ব্রেক কাজ করতে পারি। তাহলে এই প্রক্রিয়ায় এই 5টা বাদ দিয়ে আমাকে 0 থেকে 4 পর্যন্ত দেখাবে। এবার আমরা ব্রেকের ঠিক হুবহু কন্টিনিউ এর কাজ দেখব। কন্টিনিউতে সামান্য পরিবর্তন। কন্টিনিউর ক্ষেত্রে এটার সিনট্যাক্সটি শুধুমাত্র এখানে কন্টিনিউ লেখা থাকবে।
আর কন্টিনিউর মানে হচ্ছে সেই লক্ষ্যবস্তুটা বাদ দিয়ে, টার্গেটটা বাদ দিয়ে বাকিগুলো দেখানো। যেমন এখানে যদি আমি ইফ ব্লকে এই 5টা বরাবর লিখি এবং এই ব্র্যাকটাকে যদি কন্টিনিউ লিখে দিই, তাহলে এই 5 বাদ দিয়ে আমাকে ফলাফল দেখাবে 1 2 3 4 5 বাদ দিয়ে 6 7 8 9 and 10, অর্থাৎ টার্গেটটা বাদ দিয়ে বাকিগুলো দেখায়। এইগুলো সব ইয়েস, ট্রু। এই হচ্ছে আমাদের কন্টিনিউ ব্লকের কার্যক্রম এবং এর আগে আমরা দেখলাম ব্র্যাকের কার্যক্রম। এখন আমরা দেখব গো টু। তাহলে এখন আমি দেখছি গো টু জাম্পিং স্টেটমেন্টের কার্যক্রম। গো টু এটা আমরা কিভাবে করি? তাহলে এটার সিনট্যাক্সটা কি? এটার সিনট্যাক্সটি হচ্ছে লেভেল নেম কোলন গো টু লেভেল নেম, অর্থাৎ এটি এক নাম থেকে আরেক নামে জাম্প করতে থাকে, অর্থাৎ উপরে এবং নিচে এই প্রক্রিয়ায় যেতে থাকে, যা আমরা একটু পরে বুঝতে পারবো। বরাবরের মতো মনে করি আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দেখাবো, প্রদর্শন করব। সেটা আমি গো টু দিয়ে কিভাবে করি। তাহলে এটার প্রোগ্রাম কোডিংটা কীরকম হবে? হ্যাশ ইনক্লুড stdio.h মেইন, আমি ভেরিয়েবল হিসাবে নিলাম ইন্টিজার i ইকুয়াল টু 1 নিলাম, প্রথমটা ইনিশিয়ালাইজেশন। এই প্রক্রিয়াটা শেষ করার পর আমি এবার একটি নামকরণ দিচ্ছি অ্যাবি। আমি অ্যাবি বলতে বোঝাচ্ছি এখানে কন্ডিশন, শর্ত। শর্তটা আমরা এখানে ইফ দিয়ে লিখব, ইফ ব্লকের মধ্যে লিখব, যেটা আমরা ফর, হোয়াইল ইত্যাদিতে লিখতাম। তো সেটা আমরা লেখার ক্ষেত্রে লেস দেন অর ইকুয়াল না দিয়ে আমি গ্রেটার দেন দিয়ে 10 দিলাম, কারণ এক পরিমাণ এখানে বেশি দেখাতে হয়। এটা হচ্ছে নামকরণ, বি হচ্ছে নামকরণ, যা কোলন দিয়ে লিখতে হয়। এবার আমি গো টু দিয়ে আমার পরবর্তী কার্যক্রমে যাব, যেটাকে আমরা XY হিসেবে মনে করে বিবেচনা করলাম, সেমিকোলন। এবার আমি ফলাফল প্রক্রিয়া যাচ্ছি। আমার ফলাফলটি হচ্ছে বরাবরের মতোই প্রিন্টএফ %d, ফলাফলটি হচ্ছে i এবং সেটি ইনক্রিমেন্ট হতে থাকবে। এটি হচ্ছে আমার মূল কার্য প্রক্রিয়া। এটি হচ্ছে গো টু। আমরা গো টু কোথায় যাব? XYতে যাব। আবার এদিক থেকে আবার কোথায় আসবো? অ্যাবিতে যাব। এখন যেহেতু আমি এখানে আছি, আমি অ্যাবিতে যাওয়ার প্রক্রিয়াটা এখানে বলে দেব, গো টু অ্যাবি কোলন। আবার এই নিম্ন প্রক্রিয়াটি নামকরণ করলাম XY, যেটা উপর থেকে নিচে আসবে। নামকরণ এভাবে কোলন দিয়ে হয়। সবশেষে গেট ch শেষ করে দিলাম, কার্লি ব্র্যাকেট শেষ করলাম। এবার আমি ব্যাখ্যা করি। এখানে প্রিন্টএফ এই অংশটা হচ্ছে মূল কার্যক্রম। আমার ঊর্ধ্ব প্রক্রিয়ার নামকরণ হচ্ছে অ্যাবি আর নিম্নটির নাম হচ্ছে XY। তাহলে এভাবে করে যখন নিচে যাবে তখন এই অ্যাবিটা চলে আসবে এই অ্যাবিতে, আবার এই নিম্ন প্রক্রিয়ার XYটা আবার চলে যাবে এই গো টুতে XYতে। এভাবে উপরে যাওয়া এবং নিচে যাওয়ার মাধ্যমে লুপিং প্রক্রিয়ায় এই ফলাফলটি আমার প্রদর্শিত হবে। এটি হচ্ছে গো টুর কার্যক্রম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গো টু অ্যাবি XY, অ্যাবি থেকে অ্যাবি যাওয়া, XY থেকে আবার XY আসা, এবং এগুলোর মাধ্যমে আমার মূল কার্যক্রম এটি রেজাল্ট হিসেবে প্রদর্শিত হবে। এই হচ্ছে গো টু এর কার্যক্রম। আমরা তাহলে এখন প্র্যাকটিক্যালে চলে যাব। এরপরে আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনার মাধ্যমে এই লুপ স্টেটমেন্ট এবং জাম্পিং স্টেটমেন্টের কার্যক্রমগুলো আবারও দেখব। প্রথমে দেখি 1 থেকে 10 পর্যন্ত প্রদর্শনের জন্য লুপ স্টেটমেন্ট ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রাম রচনা।
এবং সেটি করব আমরা এখন ফর লুপ দিয়ে হ্যাশ ইনক্লুড মেইন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার I for initialization I equal to 1 condition I equal to 10 I plus plus increment অর্থাৎ এক এক করে বাড়তে থাকবে সেমিকোলন হবে না এবার এখানে লিখছি এটার অধীনে আরেকটি ব্লক তৈরি করছি ফাংশন ব্লক যেখানে থাকবে printf %d কারণ I এর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার ফরম্যাট স্পেসিফিকেশন %d এবং I লিখলাম সেমিকোলন দিয়ে শেষ করলাম এখন আমরা এটাকে সেভ করে নিচ্ছি ফাইল সেভ মনে করে নাম দিলাম লুপ আচ্ছা এবার আমরা বিল্ট ইন রানে ক্লিক করলাম আমাদের ফলাফলটি আসছে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 এভাবে 10 পর্যন্ত দেখালো এন্টার দিয়ে ফিরে আসলাম আমরা চাইলে এই ব্লকের এগুলো না লিখলেও পারি দেখি এতটুকুর মধ্যে হয় কিনা দেখলাম হলো 1 2 3 4 এভাবে করে 10 পর্যন্ত দেখালো এবার আমরা দেখব এটি আমরা যখন দেখলাম তখন 1 2 3 4 এগুলো পাশে পাশে আসছিল আবার একটু দেখি এখানে ফলাফল প্রক্রিয়া 1 2 3 4 এগুলো এমন ভাবে দেখালো মনে হচ্ছে যেন সবগুলো পুরোটা মিলে একটা সংখ্যা আমি চাচ্ছি এগুলো একটু গ্যাপ করে দিতে পাশেও গ্যাপ করে দেখা যায় আবার উপরে নিচেও দেখা যায় পাশে দেখানোর জন্য ট্যাব ব্রেক আর উপরে নিচের জন্য আমরা করি লাইন ব্রেক তাহলে আগে উপরে নিচে দেখি তাহলে ঠিক এখানে আমি অবলিক এন দিলাম দিয়ে যদি আমি বিল্ট এন্ড রান দেই তাহলে উপরে নিচে দেখালো আর যদি আমি এখানে টি দেই তাহলে ট্যাব ব্রেক আকারে পাশে দেখাবে এই দেখালো আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি এবার আমরা এই প্রক্রিয়ায় 10 থেকে 1 দেখব তো 10 থেকে 1 দেখতে গেলে আমার ইনিশিয়াল হচ্ছে 10 আর এটা হবে 1 এবং এটাকে আমার লিখতে হয় নিয়ম গ্রেটার দেন ইকুয়াল আর এটা হবে মাইনাস মাইনাস আমরা একটু আগে আলোচনায় বলেছিলাম এটা কমতে থাকে তাহলে এটার ফলাফলটা কি দেখায় আমরা একটু দেখি এই দেখা যাচ্ছে 10 9 8 এভাবে করে 1 পর্যন্ত দেখালো আচ্ছা এবার আমি চাচ্ছি যে এই প্রক্রিয়ায় বাংলাদেশ শব্দটি আনতে বাংলাদেশ তাহলে বাংলাদেশ কয়বার আসবে 10 থেকে 1 তো আর এখানে বুঝাবে না 10 বার আসবে বাংলাদেশ শব্দটি 10 বার আসলো তাহলে এইভাবে হিজিবিজি যে আসলো আমি এটাকেও চাইলে লাইন বাই লাইন দেখতে চাইলে অবলিক এন দিতে পারি তাহলে লাইন বাই লাইন বাংলাদেশ 10টা দেখালো তারপর আবার চাইলে আমি তাহলে এটাতে যেই ছোট থেকে বড় বড় থেকে ছোট কোন লেখার ক্ষেত্রে একই আমার ফলাফল দেখায় তাহলে আমি যদি এখানে এইভাবেও দিই তাও একই আসবে কারণ এখানে আমি কোনো সংখ্যা দেখাচ্ছি না আমি একটা মান দেখাচ্ছি এজন্য এই ক্ষেত্রে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একই কথা 1 থেকে 10 পরিমাণ পর্যন্ত দেখাবে তাহলে দেখা যাচ্ছে এখন কি দেখায় একই তাহলে আমরা আশা করি এতটুকু বুঝতে পারলাম আবার যদি আমি এখানে সংখ্যাটাও দেখার ব্যবস্থা করি তাহলে এভাবে লিখতে পারি আই দিলাম তাহলে বাংলাদেশের আগে নাম্বারটাও চলে আসবে 1 2 3 4 এগুলো আসলো বাংলাদেশ লেখাটি আসলো আশা করি আমরা বুঝতে পেরেছি এবার আমরা এই কার্যপ্রক্রিয়াটি আরেকটা কার্যক্রম দেখছি আমরা বলেছি এগুলো সবগুলো ফিনিট কার্যক্রম অর্থাৎ সসীম আমি এন্ডলেস করতে চাচ্ছি এই ক্ষেত্রে আমাকে করতে হবে আমি যদি এই লেখাটা না লিখি তাহলে এটা অসীম মানের হয়ে যাবে
অর্থাৎ আমি এখানে কোনো মান দিইনি, এই আসছে অনবরত প্রক্রিয়ায় আসছে। এটাই হচ্ছে এন্ডলেস, এটার কোনো শেষ নাই। আমি ক্রস দিয়ে ফিরে আসলাম, অর্থাৎ আমার কন্ডিশন থাকতে হবে। তাহলে আমরা সসীমটাও বুঝলাম, অসীম প্রক্রিয়াটাও বুঝলাম। আচ্ছা, এবার আমরা এটাকে আগের মতো করে দিলাম 10। এখন এটা সসীম হয়ে গেল, আমি নির্দিষ্ট করে দিলাম। এইগুলো আমাদের ফরের মাধ্যমে এই সংখ্যা প্রদর্শন এবং লেখা প্রদর্শনের কার্যক্রম। এই কাজগুলো আমরা এবার ডু এর মাধ্যমে করব এবং হোয়াইল এর মাধ্যমে করব। প্রথমে আমরা করছি হোয়াইল এর মাধ্যমে। যেমন আমি লিখলাম আই এর মান এই ক্ষেত্রে দিলাম 1, তারপর দিলাম হোয়াইল। হোয়াইলে আমি কন্ডিশন দিলাম আই লেস দেন ইকুয়াল টু 10, অর্থাৎ আমরা দেখছি এখন 1 থেকে 10 পর্যন্ত। তা এখানে আমি লিখছি প্রিন্টএফ %d, i প্লাস প্লাস, এটা কেটে দিলাম। দিলাম বিল্ট এন্ড রান। 1 2 3 4 10 পর্যন্ত দেখালো। তাহলে আমরা ফর দিয়ে যে কাজটি করলাম সেটা আমরা এখন হোয়াইল দিয়েও করতে পারলাম। এখানে আমাদের আরেকটা জিনিস জানা দরকার, ফরের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। আমরা এই 1 2 3 4 5 6 এটা বাই সিরিয়াল 10 বার দেখেছি, কারণ এখানে i প্লাস প্লাস আছে বলে। কিন্তু মনে করি আমি এখানে প্রিন্টএফ দিয়ে আরেকটা স্টেটমেন্ট লিখলাম, যার জন্য কোনো লুপিং প্রক্রিয়া দিইনি। যেমন মনে করি বাংলাদেশ, দেখা যাবে বাংলাদেশ একবারই আসবে, কিন্তু এগুলো নাম্বারিং বরাবরের মতোই আসবে। দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে বাংলাদেশ আসলো। আবার বাংলাদেশের আগে যদি আমি অবলিক এন দেই, তাহলে 1 9 নিচে আসবে, এই বাংলাদেশ। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এই কার্যক্রমটা ফরের ক্ষেত্র সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ একবার আনার জন্য আর বহুবার আনার জন্য। বহুবার আনার জন্য লুপ, একই কাজ বারবার করার মাধ্যমে। এবার দেখবো আমরা এটিকে ডু দ্বারা কিভাবে করা যায়। ডু দ্বারা করতে হলে এই পুরো ব্লকটাকে আমরা কেটে, এটা আমি রাখছি না আর, এটার দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য দেখিয়েছিলাম। এটা এখানে নিয়ে আসলাম আর এই জায়গায় ডু করে দিলাম, ব্যাস, আর কোনো কাজ নেই। আর এটাতে আমি সেমিকোলন দেব, কারণ ডু হোয়াইলের মধ্যে সেমিকোলন হয়, শুধু হোয়াইলে সেমিকোলন হয় না। আমরা এবার রান করে দেখি আমাদের কার্য প্রক্রিয়া সঠিক কিনা। হ্যাঁ সঠিক, আমরা সঠিক ফলাফলটি পেলাম। তাহলে ডু হোয়াইল দ্বারাও এটা বাস্তবায়ন দেখেছি। এবার দেখবো আমরা ফরের মধ্যে বাকি কার্যক্রম। আমি ফরের মধ্য থেকে একটি কাজ দেখাচ্ছি। আই ফরের পুরো জিনিসটা আবার লিখছি। ইনিশিয়ালাইজেশন i equal to 1, i less than or equal to 10, i plus plus। এখন আমি দেখাবো ব্র্যাকের কার্যক্রম। তো ব্র্যাকের কার্যক্রমটা আমি ফর দিয়ে দেখাচ্ছি, এটা ডু হোয়াইল দিয়ে হয়, আমরা ফর দিয়ে দেখে নিই। লিখলাম আমি এটার ভিতরে ইফ, এখানে ইফ ব্লক ব্যবহৃত হয়। ইফ ফাংশনের মধ্যে আমি লিখলাম i লজিক্যাল ইকুয়াল 5। মনে করি আমাকে প্রশ্ন করা হলো 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। আবার মধ্যবর্তী বলা হলো যখন 1 থেকে 5 পর্যন্ত গণনা করা হলো, আমাকে বলা হলো এবার ব্রেক করো, আর যাওয়ার দরকার নেই। তখন আমরা প্রোগ্রামটি এভাবে রচনা করব। ইফ ব্লকে, ইফ ফাংশনে কোনো সেমিকোলন হয় না, আমরা দিলাম না। এবার আমি বললাম ব্রেক, মানে এতটুকু হলে ব্রেক। তাহলে কি হবে, প্রিন্টএফ। আমি প্রিন্টএফে কি করব, %d i। তাহলে আমার ফলাফলটা কি দেবে, এদিকে ফাইলটা মুছে দিই, এটা তো অন্য বিষয়। আচ্ছা, এবার আমার ফলাফলটা কি, 1 থেকে এই 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 যে এটা একটা
লক্ষ্যবস্তু টার্গেট, এটা কিন্তু বাদ দিয়ে সে বিবেচনা করবে। তাহলে আমাকে দেখাবে 1 থেকে 4 পর্যন্ত। আমরা দেখে নিই ফলাফলটা কি হয়। দিলাম, হ্যাঁ আমাকে 1 থেকে 4 পর্যন্ত দেখালো। তবে এখানে একটা বিষয় আছে, আমার যেহেতু লুপিং প্রক্রিয়াটা এই প্রিন্টএফ দিয়ে শেষ হয়, ব্রেক পার হয়ে যায়, কিন্তু যদি আমি এই জিনিসটা এখানে না রেখে যদি এই প্রিন্টএফ এর পরে রাখি, তাহলে ব্রেক কার্যক্রমটা পরের দিকে চলে যায়। ফলে আমাকে আগে 1 থেকে 4 পর্যন্ত দেখিয়েছিল, এই কারণে এটা হয়ে যাবে 1 থেকে 5 পর্যন্ত। অর্থাৎ ওই শেষ 5 নাম্বারটিকে এই প্রিন্টএফ আগে থাকার কারণে সে লুপিং প্রক্রিয়ায় গ্রহণ করতে পারে না। তাহলে আমরা ফলাফলটা দেখি। এখন কিন্তু আমাদের ফলাফল আসলো 1 থেকে 5 পর্যন্ত, শুধুমাত্র এই ইফ ব্লকটা নিচে লেখার কারণে। স্বাভাবিক হচ্ছে উপরে লেখা। আমি আবার সেটিকে উপরে নিয়ে গেলাম। তাহলে আমরা বুঝতে পারছি। এখন আমি ব্র্যাকের জায়গায় যদি আমি কন্টিনিউ দেই, তাহলে কি হবে? তাহলে 10 পর্যন্ত কন্টিনিউ হবে। এর মানে কি, আমাকে 10 পর্যন্ত গণনা করতে বললো, আবার মাঝখানে বললো যে 5 পর্যায়ে থেমে যাওয়ার জন্য, আবার পরক্ষণে বলল না 10 পর্যন্তই গণনা করো। তখন এই যে 5 উল্লেখ করলো, এটি হচ্ছে আমার লক্ষ্যবস্তু এবং এটাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। অর্থাৎ আমার রেজাল্টটি আসবে 1 থেকে 4, তারপরে 5 বাদ দিয়ে 5 থেকে 10। দেখি আমরা ফলাফলের প্রক্রিয়ায় কি পাই। হ্যাঁ, 1 2 3 4 5টি বাদ পড়ে গেল। তাহলে দেখো তো, আমি যদি এই জিনিসটাকে যদি আমি এখানে না লিখে, এই ব্লকে না লিখে, এই ব্লকের এই অংশে লিখি, প্রিন্টএফ এর পরে লিখি, তাহলে এটিকে সে প্রথমে হিসাব করতে পারবে না। ফলে লুপিং এ এটা প্রথম দিকে আসবে না, পরের দিকে আসবে। ফলে এই 5 মাঝখানে যে এই 5 প্রক্রিয়াটিকে সে আর বিবেচনা করতে পারবে না। ফলে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো অঙ্কই দেখাবে, সবগুলো ডিজিটে দেখালো। এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। আশা করি আমরা এটুকু বুঝতে পেরেছি। এগুলো সবগুলো ডু হোয়াইলের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে আমরা এই পর্যন্ত ফর দ্বারা এই কার্যক্রমগুলো দেখলাম। এবার আমরা দেখব অন্যান্য কার্যক্রমগুলো, গো টু এর কার্যক্রম। গো টু দ্বারা আমরা কিভাবে কার্যপ্রক্রিয়া 1 থেকে 10 পর্যন্ত প্রদর্শন করতে পারি। আচ্ছা, তাহলে আমরা ইন্টিজার দিয়ে ভেরিয়েবল নাম নিলাম i। আমরা একসাথে এখানের মানটা দিয়ে দিতে পারি। এবার নাম দিলাম অ্যাবি এবং সেটার কার্যক্রম আমি ইফ দিয়ে লিখলাম i গ্রেটার দেন 10। এখানে লেস দেন অর ইকুয়ালটা 10 দিয়ে দেখাতে হয়, গ্রেটার দেন দিয়ে দেখাতে হয়, কারণ বেশি করে দেখানোর প্রয়োজন হয়, না হলে এটা সঠিক ফলাফলটি দেয় না। এবার গো টু দেব, আমার নিম্ন প্রক্রিয়ার কার্যক্রমে যাব। নিম্ন প্রক্রিয়ার কার্যক্রমটি হচ্ছে xy। এবার আমার ফলাফল প্রক্রিয়া printf %d, i প্লাস, এবার এখানে লিখছি গো টু অ্যাবি, নামকরণ xy বললাম। এখানে আমি গেট সিজ দিলাম শেষ করার জন্য, এটা না দিলেও চলে। এবার আমরা ফলাফল প্রক্রিয়া দেখি। দেখাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত দেখালো। তাহলে আমরা এখন 10 থেকে 1 কিভাবে দেখব? জাস্ট কিছু পরিবর্তন করে দিলাম। এখানে 10 লিখলাম, এখানে তখন লেস দেন অর্থাৎ বিপরীত 1 লিখলাম, এখানে মাইনাস দিলাম, ব্যাস হয়ে গেল। 10 9 8 এভাবে করে 1 পর্যন্ত। অর্থাৎ এই দ্বারা আমরা বুঝতে পারলাম এই অ্যাবি দ্বারা নিম্ন প্রক্রিয়ার নামকরণ হলো, এই এক্স ওয়াই দ্বারা এই ঊর্ধ্ব প্রক্রিয়ার নামকরণ হলো। আর গো টু দ্বারা এক্স ওয়াই দ্বারা এই এক্স ওয়াইতে গেল। আর সরি, এই এক্স ওয়াইটি নিম্ন প্রক্রিয়াটি ঊর্ধ্ব প্রক্রিয়া গেল এখানে। আর একইভাবে ঊর্ধ্ব প্রক্রিয়ার অ্যাবিটা নিম্ন প্রক্রিয়া গেল
এভাবে, এবং মধ্যবর্তী ফলাফল প্রক্রিয়া হচ্ছে এটা। আশা করি আমরা গো টু এর কার্যক্রম বুঝে গেলাম। এখন কিছু বিশ্লেষণমূলক কার্যক্রম দেখব। যেমন আমি লিখলাম এখানে ইন্টিজার i for I equal 1, I less than or equal 10, I plus plus printf লিখলাম বাংলাদেশ। এতক্ষণের আলোচনা আমরা বুঝতে পেরেছি বাংলাদেশ শব্দটি 10 বার দেখাবে। রান করে দেখলাম বাংলাদেশ শব্দটি 10 বার দেখালো। বা লাইন বাই লাইন দেখতে চাইলে আমি অবলিক এন দিয়ে লাইন বাই লাইন দেখলাম, বিল্ট এন্ড রান, লাইন বাই লাইন 10 লাইন দেখালো। এখন আমাকে বলা হলো এভাবে নয়, আমি 5 থেকে 10 দেখব। তখন আমরা গণনা করে দেখব 5, 6, 7, 8, 9, 10 কয়টা হয়। রান করলাম, 5, 6, 7, 8, 9, 10 6টা হলো। এইভাবে করে আমরা এই ইনক্রিমেন্টের পরিমাণ বাড়িয়েও দিতে পারি। যেমন এটার মানে হচ্ছে i equal to i plus 1, অর্থাৎ এক এক করে বৃদ্ধি পাওয়া। আর যদি আমি এখানে i equal to i plus 2 দেই, তাহলে 2 করে বৃদ্ধি পাবে। তাহলে এটার প্রত্যেক ক্ষেত্রে ফলাফল কি হবে? 5 এর পরে 7, 7 এর পরে 9, তাহলে কয়টা হবে? 3টা। 5 এর পরে 2 বাদ দিলে 7 হয়। এভাবে করে 3টা দেখাবো। আমরা একটু ফলাফল প্রক্রিয়া দেখি। বাংলাদেশ শব্দটি 3 বার দেখালো। একইভাবে আমরা এখানে সংখ্যাটাও এখানে উল্লেখ করে সংখ্যাটা দিতে পারি, সংখ্যা দিয়ে দেখতে পারি। যেমন আমি এখানে এটা দিলাম। এখন যদি আমি এটা দিই তাহলে 5 থেকে কি দেখাবে? 5 থেকে 9 পর্যন্ত 3টা সংখ্যাই দেখাবে। 5, 7, 9। আচ্ছা, এবার আমি ফরের ব্র্যাকের মাধ্যমে কাজটা করি। দিলাম if i logical equal 6, এদিকে 5 লিখেছি, আবার এদিকে 6 লিখেছি। এদিকে আমি মনে করি প্লাস প্লাসই দিলাম, ব্র্যাক ব্র্যাক। প্রিন্টএফটা উপরে এটার অধীনে তুলে দিলাম, এটা শেষ করলাম কার্লি ব্র্যাকেট। এখন ফলাফল কি আসে? 5 আসলো, অর্থাৎ 5 হয়ে 6 এর মধ্যে যেহেতু ব্র্যাক আর 6 দেখালো না। কিন্তু যদি আমি এটিকে এখানে না রেখে এখানে রাখতাম তাহলে 5, 6 দুইটাই দেখাতো, যা একটু আগেও আলোচনা করেছি। আচ্ছা, এই ধরনের ছোটখাটো কিছু কার্যক্রম, সেটা আমাদের যখন বড় পরিসরে কাজ করব এই ধরনের অনেক সমস্যা আমাদেরকে সমাধান করতে হয়। তাহলে আমরা এখন হোয়াইট বোর্ডে ফিরে যাই, সেখানে আমরা বাকি কার্যক্রমগুলো দেখে নেব। এবার আমরা দেখব এরকম ইনক্রিমেন্ট প্রক্রিয়ার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। যেমন আমাকে দেওয়া হলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, এভাবে করে 10 পর্যন্ত। এক্ষেত্রে কম্পিউটার এগুলোকে ইনিশিয়াল নাম্বার হিসেবে বিবেচনা করে, আমি নাম দিলাম i। এবার আমাকে বলল এটার সামেশন নির্ণয় করার জন্য। তাই আমি এই সামেশন নির্ণয় করতে গেলে আমাদের প্রক্রিয়া এবং মেশিনের প্রক্রিয়াটা একটু দেখে নেব। আমরা কাজ করি এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সব যোগ করলে 9, 10 যোগ করলে 55 হয়। কিন্তু কম্পিউটার এভাবে করতে পারে না। কম্পিউটার দুটি দুটি করে যোগ করে, আর তার প্রাথমিক যোগের নাম্বারটি হবে 0। তাই আমি এখানে প্রথমে ইনিশিয়াল একটি
সামেশন নিলাম 0। তারপরে এগুলো একটি একটি করে তার সাথে যোগ করব। এটা যোগ করলে 1 হয়, অর্থাৎ এটা হচ্ছে i, এটা হচ্ছে s। এভাবে করে সে যোগ করবে, অর্থাৎ প্রথমে একটি শূন্য যোগফল নিবে, তার সাথে একটি একটি করে এগুলোকে গ্রহণ করে ফলাফল প্রক্রিয়াটি দেখাবে। এটা হচ্ছে কম্পিউটার সিস্টেম, যেটা আমরা নাম্বার ডিজিটাল ডিভাইসে এডারের মধ্যে করেছি, অর্থাৎ দুটো করে যোগ করা। এটা কম্পিউটার সার্কিট এভাবে করে যোগ করে। তাহলে এখানে এর সাথে আমি 2 যোগ করলাম, 3 হলো। এভাবে 3 যোগ করলাম 6, 4 যোগ করলাম 10, এভাবে 5 যোগ করলাম 15, 6 21, 7 28, 8 36, 9 45, 10 55। এখানে দেখা গেল আমাদের প্রক্রিয়া যা, মেশিনের প্রক্রিয়া তা হলো, কিন্তু কম্পিউটার এইভাবে করে করে। এখানে s, এটা হচ্ছে i, এটা s। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি s এর শুরুটা হচ্ছে 0, আবার i এর শুরুটা হচ্ছে, s এর শুরুটা 0, i এর শুরুটা 1। এটা হচ্ছে আমার প্রথম প্রক্রিয়া। দ্বিতীয় প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি s এর প্রসিডিউর, s অগ্রসর হচ্ছে, এই s ইকুয়াল টু কত, এই s এর সাথে i যোগ। শেষেও আমরা দেখতে পাচ্ছি এভাবে সবগুলো। তাহলে s ইকুয়াল টু s প্লাস i, আবার i ইকুয়াল টু হচ্ছে এই i এর সাথে 1 যোগ, i ইকুয়াল টু i প্লাস 1। এটা হচ্ছে দ্বিতীয় প্রক্রিয়া। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে আমাকে সামেশন দেখাবে। তাহলে আমার ভেরিয়েবল কয়টা? 2টা, একটা i এবং একটা s। তাহলে আমার প্রোগ্রাম প্রক্রিয়াটা কেমন হবে? আমরা আগে এটাকে ফর দ্বারা দেখব। হ্যাশ ইনক্লুড stdio.h মেইন কার্লি ব্র্যাকেট ইন্টিজার i এবং s দুটো নিলাম। এরপরে আমরা এখানে s এর মান পাচ্ছি 0, i এর মান পাচ্ছি 1, সেটা আমরা এখানে লিখে দেব s ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 1। এরপরে এই প্রক্রিয়াটা আসবে। এই প্রক্রিয়াটা আসার আগে আমাকে ফর কার্যক্রমটি করে দিতে হবে। আমরা এখানে s ইকুয়াল টু i ইকুয়াল টু 1 এটা না দিলেও পারি। আমি লিখলাম, যেহেতু আমরা এটা আবার এখানে ব্যবহার করছি, i লেস দেন অর ইকুয়াল 10, 10 পর্যন্ত i প্লাস প্লাস, অর্থাৎ i এক এক করে অগ্রসর হচ্ছে। এটা করার পর আমরা এবার এই দ্বিতীয় প্রক্রিয়াটি লিখব। দ্বিতীয় প্রক্রিয়াটি কি আছে? s ইকুয়াল টু s প্লাস i, s ইকুয়াল টু s প্লাস i। কিন্তু i ইকুয়াল টু i প্লাস 1 দিতে হবে না, কারণ এটা তো এখানে লেখা হয়ে গেল। এবার আমার ফলাফল প্রক্রিয়া printf sum is %d, আমার ফলাফলটি হচ্ছে s, অর্থাৎ সামেশন, এটা s, এটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল। এই হচ্ছে আমরা ফরের মাধ্যমে করলাম। এখন আমাকে বলা হলো এভাবে 10 পর্যন্ত নয়, এটা হবে n পর্যন্ত। n মানে আমার দেওয়া সর্বশেষ মান। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? এই ধরনের প্রক্রিয়া থাকলে আমার এটা ইনপুটের ব্যবস্থা করতে হবে, এবং ভেরিয়েবল একটা বেড়ে গেল, সেটা হচ্ছে n। আমি এখানে আরেকটা ভেরিয়েবল আনলাম n। আমি এগুলো আগে কেটে দিলাম, আবার নতুনভাবে করি একই জিনিসটা, সামান্য পরিবর্তন। এখানে লিখলাম printf এন্টার লাস্ট নাম্বার, সংক্ষেপে লিখলাম scanf %d, আমার n মানটা আনলাম %n। এবার এই n এর উপর ভিত্তি করে করব কাজটা, মান n হচ্ছে আমার সর্বশেষ মান। তাহলে আগের প্রক্রিয়াটা বরাবরই থাকলো, s ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 1, ফর i ইকুয়াল 1, i লেস দেন আর ইকুয়াল n, 10 এর জায়গায় হবে n,
যেহেতু n পর্যন্ত বলা হচ্ছে i প্লাস প্লাস। এবার আমরা দ্বিতীয় কার্যক্রম এটার লিখে দিলাম s ইকুয়াল টু s প্লাস i, আর i ইকুয়াল টু i প্লাস 1 তো এখানে আছে, সুতরাং এটা আর লিখতে হচ্ছে না। আমার ফলাফল প্রক্রিয়াটা চলে আসলো। আমি লিখলাম সাম ইজ পার্সেন্ট সাইন ডি এস, আগের মতোই। এভাবে করে আমরা n সংখ্যক মানও দেখাতে পারি। এবার যদি বলা হয় এই প্রক্রিয়াটা না, এটা হবে 1 3 5 এভাবে করে 9 পর্যন্ত। তাহলে আমার এখানে জাস্ট কিছু পরিবর্তন করতে হবে। 1 ঠিক আছে, এখানে প্রসিডিউর 1 পরে 3 অর্থাৎ 1 এর সাথে যোগ হবে 2। এখানে লিখলাম i ইকুয়াল টু i প্লাস 2, ব্যাস। আর যদি আমাকে এরকম না দিয়ে দেয় 2 4 6, তাহলে কি হবে? এই i এর শুরুটা 1 এর জায়গায় 2 হবে, এই 2, এবং i এর প্রসিডিউর 2 ঠিক আছে। আবার যদি বলা হয় এভাবে নয়, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে বরাবর মতো 1 দিয়ে শুরু বলে এটা 1 হবে, আর এদিকে হবে, এদিকে এটা বরাবর ঠিক আছে i স্কোয়ার। এটার মানে কি i স্কোয়ার? i স্কোয়ার মানে এই এখানে জাস্ট এখানে i ইন্টু i লিখে দেব, মানে i স্টার i। এটার মানে হচ্ছে i স্কোয়ার, অর্থাৎ সবগুলো স্কোয়ার। সিকোয়েন্স ঠিক আছে, এক একে এটা 1 হবে। এভাবে করে যেতে থাকবে। এইগুলো আমাদের ফরের মাধ্যমে এই কাজগুলো। এই একই কাজটা আমরা ডু এবং ডু হোয়াইল এবং হোয়াইল এবং গো টু দ্বারাও করতে পারি। তাহলে এই কাজটা আমরা আগে হোয়াইল দ্বারা দেখে নিই, কীভাবে আমরা হোয়াইল দ্বারা করতে পারি একই কাজটা। এগুলো সব ঠিক থাকবে, আমি এখানে কিছু পরিবর্তন ঘটাবো। যেমন আমি এখানে লিখলাম হোয়াইল। হোয়াইল দিয়ে হোয়াইলের শর্তটা হচ্ছে i লেস দ্যান অর ইকুয়াল n পরিমাণ পর্যন্ত, n। আর যদি আগের প্রক্রিয়ায় 10 দেখতাম তখন 10 লিখতাম। এবার এখানে আমার দ্বিতীয় কার্য প্রক্রিয়া হচ্ছে s ইকুয়াল টু s প্লাস i ইকুয়াল টু i প্লাস 1 অথবা i প্লাস প্লাস। এবার এখানে আমরা লিখব প্রিন্টএফ। প্রিন্টএফ সাম ডবল ইনভার্টেড কমার মধ্যে সাম ইজ পার্সেন্ট সাইন ডি এস, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে হোয়াইলের মাধ্যমে। তো একে আমরা যে পরিবর্তন, আচ্ছা আমরা এটাই করেছি এই প্রক্রিয়ায়। আমরা এখানে যে পরিবর্তিত প্রক্রিয়া দেখলাম, এখানেও ঠিক একইভাবে ফরের মতো করে আমরা পরিবর্তন ঘটাবো, ব্যাস। আর কোনো অতিরিক্ত কার্যক্রম নাই। এবার আমি বললাম, আমাকে বলা হলো এটা ডু হোয়াইল দ্বারা করো। তাহলে কি করব আমি? তাহলে আমরা এখানে জাস্ট হোয়াইলের জায়গায় ডু লিখে দেব, আর এই হোয়াইলটা কার্লি ব্র্যাকেটের পাশে অথবা নিচে লিখবো। আমি পাশে লিখছি হোয়াইল i লেস দ্যান অর ইকুয়াল n, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের ডু হোয়াইল প্রক্রিয়া। আর যদি 10 দিয়ে হতো 1 2 3 দিয়ে 10, তাহলে এই বিষয়টা আর প্রয়োজন ছিল না। তারপরে এখানে হোয়াইলের মধ্যে 10 লিখতাম। এই হচ্ছে পার্থক্য। তাহলে আশা করি আমরা যোগের প্রক্রিয়াটা ফর, হোয়াইল, ডু হোয়াইল বুঝলাম। শেষটি হচ্ছে গো টু। এবার আমরা গো টু প্রক্রিয়ায় দেখব। আমি এটা দিয়ে দেখি। তাহলে আমি এখানে নাম দিলাম অ্যাবি, এটার নাম দিলাম মনে করি অ্যাবি। অ্যাবি নাম দিয়ে আমি ইফটা এদিকে লিখতে পারি বা পাশেও লিখতে পারি, পাশে লিখলেও অসুবিধা নেই। পাশে লিখলাম i গ্রেটার দেন n, যেহেতু n পরিমাণ পর্যন্ত, এখানে সেমিকোলন হবে না যেহেতু ইফ। তারপর আমি প্রিন্টএফ দিলাম। প্রিন্টএফ লিখলাম সাম ইজ পার্সেন্ট সাইন ডি এস, কিন্তু এটা তো শর্ট করে ফলাফলটা আসবে না এভাবে করে, এই জন্য আমি লিখব এলস। লিখে কার্লি ব্র্যাকেট দিয়ে লিখলাম, এখানেও লিখতে পারি s ইকুয়াল টু s প্লাস i ইকুয়াল টু i প্লাস 1, এবং গো টু যাব, কোথায় যাব?
এই অ্যাবির মধ্যে যাব, সেমিকোলন, কার্লি ব্র্যাকেট শেষ, আবারও শেষ। তাহলে এই হচ্ছে আমার গোটুর মাধ্যমে। এবার আমি এটা একটু বিশ্লেষণ করি। এটা দিয়ে আমি এন এর মানটা ইনপুট করলাম, এটা পূর্ব প্রক্রিয়াটা আমি দিয়ে দিলাম প্রারম্ভিক মানগুলো। তারপরে আমি অ্যাবি কোলন দিলাম, এটা কোলন। ইফ ব্লকের এটা আমরা চাইলে নিচে লিখতে পারি, আমি পাশে লিখলাম, কারণ সি ভাষা এন্টার ও স্পেস বারকে গুরুত্ব দেয় না, পাশাপাশি লেখা যায়। ইফ আই গ্রেটার দেন এন, আগেরগুলোতে আমি লিখেছি লেস দেন অর ইকুয়াল, কিন্তু এখানে গ্রেটার দেন দিয়ে লিখতে হয়। প্রিন্ট এফ সাম ইজ পার্সেন্ট সাইন ডি এস, এটা ফলাফল, এটাই হচ্ছে আমার মূল। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে এই ধরনের প্রক্রিয়া হলে ফলাফলটি আসবে, আসলে তো আসে না। সেই ক্ষেত্রে সে কী করবে, যদি না আসে এলস দিয়ে এই প্রক্রিয়াটা বলে দেওয়া হলো। এক্ষেত্রে কি হবে, এসটা আই এর সাথে যোগ হতে থাকবে এবং আইটা এক এক করে অগ্রসর হবে, এক এক করে অগ্রসর হবে, এবং সেটা যতক্ষণ পর্যন্ত আমার এই ফলাফলটি না আসে ততক্ষণ এই এবিটা এদিক থেকে এদিক, এদিক থেকে এদিকে আসা যাওয়া করতে থাকবে, করতে করতে একসময় রেজাল্টটা বের হবে। এটাই হচ্ছে গোটু। এবার আমরা কোড ব্লকসের মাধ্যমে 1 + 2 + 3 এই ধরনের পর্যায়ক্রম ধারার যোগফল নির্ণয়ের কাজ ব্যবহারিক প্রক্রিয়া দেখব। প্রথমে আমরা ফর দিয়ে কার্যক্রমটা দেখব। আমার ইনিশিয়াল নাম্বারের জন্য আই এবং সামেশনের জন্য এস ভেরিয়েবলটি নিলাম। এখানে আমি এস এর মান দিলাম, এস এর প্রারম্ভিক মান 0, আই এর প্রারম্ভিক মান 1, এটা না দিলেও চলে। এখানে ফরে 1, 10 পর্যন্ত ঠিক, 10 পর্যন্ত ঠিক আছে। আমি মনে করে 1 থেকে 10 পর্যন্ত যোগ করব, এটা দিলাম। এগুলো সব কেটে দিলাম, লিখলাম প্রিন্টএফ সামেশন। আচ্ছা, এখানে একটা কাজ বাদ পড়লো, s equal to s plus i, i equal to i plus 1 আমরা যেহেতু এখানে পেয়ে গেলাম, তাই এখানে আর লেখার প্রয়োজন নেই। আমি লিখলাম sum is percent sign d, লিখলাম s, ব্যাস হয়ে গেল। এবার আমরা বিল্ট এন্ড রান করে দেখি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসে কিনা। লেখা আসলো sum is 55, চলে আসলো, অর্থাৎ আমাদের এই প্রক্রিয়াটি সঠিক আছে। এবার আমরা দেখব যদি সেটা n পরিমাণ পর্যন্ত হয়, 1 to n, যেটা আমরা একটু আগে হোয়াইট বোর্ডে দেখেছি, তাহলে n পরিমাণ পর্যন্ত হলে আমাকে n লিখতে হবে এবং এটি ইনপুটের ব্যবস্থা করতে হবে। লিখলাম printf enter last number। এবার আমি এখানে সেমিকোলন দিয়ে scanf percent sign d percent n মানটা দিয়ে দিলাম। এগুলো রইল, ফরও রইল, এখানে i এর মধ্যে 10 এর জায়গায় n হবে, ব্যাস, আর কোনো পরিবর্তন হবে না। এবার আমরা জাস্ট ইনপুটের ব্যবস্থা করলাম এবং 10 এর পরিবর্তে n লিখে দিলাম, অর্থাৎ n পরিমাণ পর্যন্ত। এবার বিল্ট এন্ড রান, আমার লাস্ট নাম্বার চাইলেও আমি মনে করি 10 লিখলাম, সাথে সাথে ফলাফল আসলো 15। এভাবে মনে করি আমি আমার ইচ্ছে মতো আরেকটা মান দিলাম, মনে করি 12 দিলাম, ফলাফলটি আসলো 78। আমরা 12 পর্যন্ত যোগ করলে 78 হয়। এবার আমরা কিছু খুঁটিনাটি বিষয়, লুপের কিছু খুঁটিনাটি বিষয় আলোচনা করব, যেমন 1 to the power 1 plus 2 to the power 2 plus 3 to the power 3, এভাবে করে n to the power n। এই ধরনের ক্রমধারার যোগফল নির্ণয় করতে হলে আমাকে এখানে কি পরিবর্তন করতে হবে? আমার এখানে পরিবর্তনে আসবে, এখানে s equal to s plus i, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া থাকে। এখানে সামান্য কিছু পরিবর্তন করতে হবে, যেহেতু 1 2 3 এখানে ঠিকই আছে, তাই এটি i বরাবরই হবে। তবে i এর উপরে আবার
আরেকটা আই হবে, সেটা আমরা কিভাবে দেব? পাও, এটা একটা ফাংশন যেটা আমরা পরবর্তী পর্যায়ে জানবো। এখানে আমি লিখলাম আই কমা আই, ব্যাস হয়ে গেল, আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। আমি এবার বিল্ট এন্ড রানে দিলাম। আমি মনে করি 4 পর্যন্ত এই ধরনের ফলাফল দেখতে চাই। ফলাফল আসলো 288। কিভাবে? প্রথমে 1/1 ইকুয়াল টু 1, তারপর 2/2 ইকুয়াল টু 4, তারপর 3/3 মানে হচ্ছে 27, আর 4/4 ইকুয়াল টু হয় 256, টোটাল 288। অর্থাৎ আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। আমরা কিছু ছোটখাটো বিষয় জেনে নিচ্ছি। তারপরে দেখব 1 প্লাস 1/2 প্লাস 1/3, এটা কিভাবে সমাধান করা যায়। একটু বরাবরের মতো এই সামেশনের মধ্যেই পরিবর্তন ঘটাতে হবে। যেহেতু 1 এর পরে 1/2 1/2 1/3 ইত্যাদি, সেজন্য আমি এখানে 1 ডিভাইডেড বাই i দেব, ব্যাস হয়ে যাবে। এখন আমরা ফলাফল প্রক্রিয়ায় যাই। মনে করি আমি 5 পর্যন্ত দেখব। 5 পর্যন্ত রেজাল্টটি দেখালো 1, কারণ বাকিগুলো আরো ছোট প্রকৃতির হয়, যা ইন্টিজারের মাধ্যমে, ইন্টিজার ছাড়া ফ্লোটের মাধ্যমে দেখা সম্ভব। এবার মনে করি আমাদের দিল 1/1 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার। সেক্ষেত্রে আমরা সামান্য পরিবর্তন করব, 1/i ঠিক থাকবে, তার সাথে স্টার i দিয়ে দেব, ব্যাস ফলাফল প্রক্রিয়াটি আসবে। এই গেল ফর প্রক্রিয়ায়। এবার আমরা এই কাজটি হোয়াইল দ্বারা দেখব। আমরা এখানে সবই ঠিক রাখলাম, এখানে পরিবর্তন করব, এগুলো সব ঠিক রাখলাম, লিখলাম হোয়াইল। হোয়াইলের মধ্যে শর্ত দিলাম i লেস দেন অর ইকুয়াল n, যেহেতু n পরিমাণ করছি। আর যদি 10 পর্যন্ত হতো তাহলে এটা লিখতে হতো না, এখানে 10 লিখলে হয়ে যেত। এখানে সেমিকোলন হবে না, আমি এটার অধীনে লিখলাম s ইকুয়াল টু s প্লাস i, s টা i এর সাথে যোগ হতে থাকবে i প্লাস প্লাস, অথবা i ইকুয়াল টু i প্লাস 1, ব্যাস হয়ে গেল। এবার আমরা প্রিন্টএফ দিয়ে ফলাফলের প্রক্রিয়াটা দেখব। সামেশন ইজ %sin d s, ব্যাস এবার আমরা ফলাফলটি দেখে নিই। এখানে একটা ভুল দেখাচ্ছে, আমি এখানে সেমিকোলন দেইনি। আমি সর্বশেষ ডিজিট মনে করি 10 দিলাম, ফলাফল সামেশন ইজ 55 আসলো, অর্থাৎ আমাদের প্রক্রিয়াটি সঠিক। এবার এটাকে বরাবরের মতো যদি আমি ডু দিয়ে করি, এখানে জাস্ট এই লেখাটা এখানে ডু হবে, ওই হোয়াইলের লেখাটা এখানে চলে আসবে, হোয়াইল i লেস দেন অর ইকুয়াল n, ব্যাস এখানে সেমিকোলন দিতে হবে। এবার আমরা দেখি ফলাফলটি, ব্যাস এন্টার লাস্ট নাম্বার, আমি এখানে 10 দিলাম, ফলাফল বরাবরের মতোই 55 আসলো। যে কোনো আমি মান দিতে পারি। এই গেল ডু হোয়াইলের মাধ্যমে। এখন আমরা দেখব n এর মান দিয়ে আমরা দেখলাম। এখন আমরা দেখছি যে এটা হবে 1 প্লাস 3 প্লাস 5, এভাবে বেজোড়। তাহলে 1 যেহেতু, আমি i এর মান 1 দিলাম। ডু এর ক্ষেত্রে s প্লাস i ঠিক আছে, i এর প্রসিডিউর 2 করে হবে, যেহেতু i 1 3 5 এভাবে বলেছি। তাহলে আমার রেজাল্টটা কি দাঁড়ায়, দিলাম মনে করি 10 পর্যন্ত, রেজাল্ট আসলো 25। আমরা যদি 1 3 5 7 9 এভাবে যোগ করি, আমাদের যোগফল 25 হবে। একইভাবে আমি যদি জোড় সংখ্যা দেখি, মানে 2 4 6 8,
তখন শুরুটা 2 যেহেতু 2 দিলাম আর প্রসিডিউর 2 করে i = i + 2 ব্যাস হয়ে গেল। এবার আমি এটার ফলাফল প্রক্রিয়ায় দেখছি। লিখলাম 10 পর্যন্ত, ফলাফল আসলো 30, অর্থাৎ 2 + 4 + 6 + 8 + 10 সমান 30 হয়, চলে আসলো। এবার আমাকে বলা হলো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, সেটা কিভাবে করব? যেহেতু 1 2 3 এখানে প্রক্রিয়া ঠিক থাকবে, সেজন্য এটা 1 এবং এটা 1 ঠিকই থাকবে, কারণ 1 2 3 সব বরাবরই, বাট এটা স্কোয়ার হয়ে আসবে। স্কোয়ার হওয়ার কারণে এটা স্কোয়ার মানে হচ্ছে i স্কোয়ার, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে i স্কোয়ার, আর i স্কোয়ার মানে i ইন্টু i। এই জন্য আমি i এর পাশে ইন্টু দিয়ে আর একটা i দিয়ে দিলাম, ব্যাস। এবার মনে করি আমি মানটি দিলাম 5, ফলাফল আসলো 55, বা আমি মানটি দিলাম আবার দিলাম 6, ফলাফল আসলো 91। এটা কিভাবে হলো? 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, সব যোগ করলে 91 হয়। বুঝে গেলাম, এই হচ্ছে। এবার আমরা গো টু দিয়ে আমরা শুধু n এর মান পরিমাণ পর্যন্ত যোগফল নির্ণয়টা দেখি। তাহলে আমরা কি করলাম? printf আমরা একটা নাম দিলাম abby, এখানে লিখলাম if, if ব্লকে লিখলাম কি i less than or equal to n, less than or equal to n লিখে আমরা এখানে এসে লিখলাম printf, এটা থাকবে, অর্থাৎ এই রেজাল্টটা আমাকে দেখাতে বলছি। else এই লেখাটি যখন দেখানো সম্ভব হবে না, else ব্লকে আসবে s equal to, আমরা এটা নিচে লিখতে পারি, এক পাশেও লেখা যায় s equal to s plus i, তারপরে i plus plus, তারপর go to abby সেমিকোলন, ব্যাস হয়ে গেল। এবার আমরা ফলাফল প্রক্রিয়া দেখি, এরপর আমি ব্যাখ্যা করব। ফলাফল প্রক্রিয়ায় আমি 10 পর্যন্ত দিলাম, লাস্ট নাম্বার, ফলাফল 0। আচ্ছা, আমাদের এখানে মনে হয় ভুল হলো। গো টু অ্যাবি, অ্যাবির মান ইফ i equal to i, এটা হবে গ্রেটার দেন। আচ্ছা, এই গেল। আমরা এবার এখানে আসলাম, শেষ ডিজিটটি দিলাম 10, ফলাফল সামেশন ইজ 55। আমরা আগেই বলেছি লেস দেন অর ইকুয়াল এখানে এক বাড়িয়ে দেখাতে হয়, এই জন্য এখানে গ্রেটার দেন লিখতে হয়। তাহলে এখানে এই অ্যাবি দ্বারা এই নিচের মানগুলো বোঝাচ্ছে, আর এই অ্যাবিটা এদিকে আসতে থাকবে, নিচের কার্যফল, অ্যাবিটা এই নিচের কার্যফল গো টু, এই অ্যাবি থেকে আবার অ্যাবি, অ্যাবি থেকে অ্যাবি, এভাবে করে উপরে নিচে যাওয়া আসা করবে, করতে করতে আমার এই রেজাল্টটি প্রদর্শিত হবে, অর্থাৎ এটা মধ্যমণি হিসেবে মাঝখানে আছে। এই গেল আমাদের বিভিন্ন এই যে ক্রমধারার যোগফল নির্ণয়ের সি ভাষায় প্রোগ্রাম রচনা। আমরা এখন এই সমস্ত সকল কার্যক্রমের অ্যালগরিদম, ফ্লোচার্ট গুলো দেখে নেব। এখন আমরা দেখব লুপের বিভিন্ন প্রোগ্রামের প্রোগ্রাম কোডিং, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। প্রথমে আমরা দেখব 1 থেকে 10 পর্যন্ত এটা কিভাবে করা যায়। তা আমরা কোডিংটা করছি হ্যাশ ইনক্লুড stdio .h মেইন ইন্টিজার, আমি ভেরিয়েবল নাম নিলাম i, ফর দিয়ে করলাম i equal 1, i less than or equal 10, i plus plus। এরপরে দিলাম printf
পার্সেন্ট সাইন ডি আই শেষ করে দিলাম। এটাকে যদি আমরা ফ্লো চার্টে দেখাই তাহলে কিভাবে হবে? স্টার্ট, আমি একটি ফ্লো চার্ট দ্বারা প্রায় সকলগুলোই দেখাবো। একটি ফ্লো চার্টে আমরা কিছু কিছু পরিবর্তন করব। পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই পুরো কাজটা দেখে নেব। এখানে আমার কোনো ইনপুট পূর্ব থেকে দেওয়ার বিষয় নেই, তাই এখানে ইনপুটের কোনো প্রতীক আসবে না। এখানে আসবে সরাসরি আমার প্রথম কার্যক্রম আইটা 1 হিসেবে গ্রহণ করা। তারপরে হচ্ছে আমার ডিসিশন সাইন, অর্থাৎ আমার কন্ডিশন হলো i লেস দেন আর ইকুয়াল 10 এবং আমার লুপিং কার্যক্রম হলো i ইকুয়াল i প্লাস 1। এটাই প্রকৃত আমার লুপ কার্যক্রম এবং এটা চলতে থাকবে যতক্ষণ না আমার এই প্রক্রিয়াটা শেষ হয়, 10 পর্যন্ত না হয়। অর্থাৎ 10 পর্যন্ত ইয়েস হবে, 10-এর ভিতর পর্যন্ত সবই ইয়েস, অর্থাৎ ইয়েস হলে এখানে আসবে, এভাবে ঘুরতে থাকবে। যখনই 10 হয়ে যাবে অর্থাৎ নো প্রক্রিয়ায় চলে আসবে, তখনই হবে আমার ফলাফল। তাহলে এখানে লিখব প্রিন্ট আই, কাজ শেষ, এন্ড। অর্থাৎ আমার কন্ডিশনে যতক্ষণ এই 1 থেকে 0 পর্যন্ত হতে থাকবে ইয়েস, ততক্ষণ এই লুপ প্রক্রিয়াটা চলতে থাকবে এভাবে। যখন নো হয়ে গেল, 10 শেষ হয়ে গেল, তখন প্রিন্ট আই এভাবে আসবে। এই হচ্ছে আমাদের এই কার্যক্রমটি। এবার আমরা এটার অ্যালগরিদমটা দেখব। তাহলে অ্যালগরিদমে আমরা কি লিখব? আমি লিখলাম ধাপ 1 শুরু করি, ধাপ 2 প্রথম, এটাকে আমরা কাউন্টার ভেরিয়েবল বলি, অর্থাৎ এটা একটা কাউন্টিং প্রসেস। তাহলে লিখলাম প্রথম কাউন্টার ভেরিয়েবল 1 হবে। ধাপ 3, ধাপ 3 কাউন্টার ভেরিয়েবলটি, আইটাকে আমরা বলছি কাউন্টার, লিখলাম ভেরিয়েবলটি 10 পর্যন্ত অগ্রসর হবে, অগ্রসর হবে। এবার আসি ধাপ 4। ধাপ 4 হচ্ছে এটি কাউন্টার ভেরিয়েবল, কাউন্টার ভেরিয়েবল 1 করে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। এবার আমরা করব 1 করে বৃদ্ধি পাবে। ধাপ 5, ধাপ 4 চলতে থাকবে, অর্থাৎ এই ধাপ 4 এটা চলতে থাকবে, চলতে থাকবে যতক্ষণ ধাপ 3, অর্থাৎ এটি ধাপ 3 শেষ না হয়, শেষ না হয়। ধাপ 6 ফলাফল প্রকাশিত হবে, ফলাফল দেখাবে। এরপর আমার এখানে জায়গা হচ্ছে না, আমি এখানে লিখছি ধাপ 7 প্রোগ্রাম শেষ,
অর্থাৎ আমরা এখানে 7টি ধাপে অ্যালগরিদম দেখালাম। এটা হচ্ছে অ্যালগরিদম, এটা হলো ফ্লোচার্ট, এটা হচ্ছে কোডিং। তাহলে আমরা এই 3টি প্রক্রিয়া জানলাম। আমি আবার একটু ব্যাখ্যা করি। আমি বললাম আমি ভেরিয়েবল নিলাম আই একটি কাউন্টার ভেরিয়েবল, যেহেতু এটা কাউন্টিং প্রসেসে কাজ করে। এটির শুরু 1, শেষ 10। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন 1, এটা হচ্ছে কন্ডিশন 10, আর এটা ইনক্রিমেন্ট 1 করে, এবং এটাই আমার ফলাফল। একইভাবে আমি এখানে বললাম আমার ইনিশিয়ালাইজেশন 1, আমার কন্ডিশন যেটা ডিসিশন সাইন দিয়ে হয়, এটা পর্যন্ত কার্যক্রমটি চলবে এবং এটাই বারে বারে চলবে, এই জন্য এটা লুপ এইভাবে করে চলতে থাকবে। ইয়েস, যতক্ষণ পর্যন্ত 10 পর্যন্ত ইয়েস হয় ততক্ষণ চলতে থাকবে। 10 নো হয়ে গেল, 10-এর পর আর নাই, তখন রেজাল্টটা বের হয়ে গেল। শুরু করি, কাউন্টার ভেরিয়েবল 1 হবে, এটা ধাপ 2-তে। ধাপ 3-এ কাউন্টার ভেরিয়েবল 10 পর্যন্ত অগ্রসর হবে। ধাপ 4, এটা কাউন্টার ভেরিয়েবল 1 করে বৃদ্ধি পাবে। ধাপ 4 চলতে থাকবে। ধাপ 4 মানে হচ্ছে এটা, ধাপ 4 এটা, ধাপ 4 চলতে থাকবে যতক্ষণ ধাপ 3 শেষ না হয়, অর্থাৎ এটা শেষ না হওয়া পর্যন্ত এটাই চলতে থাকবে বারে বারে। তারপরে কি হবে, যখন এটা আর যাওয়া যাবে না তখন ফলাফল দেখাবে। ধাপ 7, প্রোগ্রাম শেষ। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা। এবার আমি মনে করি n পরিমাণ পর্যন্ত দেখব। তাহলে আমাকে এখানে একটা পরিবর্তন করতে হবে, n এর মানটা আনতে হবে। তাহলে আমি কি দেব, প্রিন্টএফ লিখলাম, এন্টার লাস্ট নাম্বার, স্ক্যানএফ এখানে লিখলাম %, ডি যেহেতু nটা ইন্টিজার টাইপ, $n। এবার ফরটা আবার আগের মতোই লিখলাম, i = 1, i <= n, i++। এখন n আসলো, আগে ছিল 10, কারণ আমরা 10 পরিমাণ পর্যন্ত বলেছিলাম। এবার প্রিন্টএফ দিলাম, %d i, ব্যাস হয়ে গেল, অর্থাৎ n পরিমাণ পর্যন্ত দেখা। তাহলে এখানে একটা ইনপুটের ব্যবস্থা আছে, তাহলে আমাকেও এখানে এই কাজটি করার সময় ইনপুটের ব্যবস্থা করতে হবে। তাহলে আমি এখানে আরেকটি জিনিস, আমি এটিকে আবার করি, আমাকে এখানে একটা ইনপুটের ব্যবস্থা করতে হবে। তাহলে দিলাম স্টার্ট, এই ইনপুটের জন্য ইনপুট সাইন, এখানে আমি ইনপুট দিলাম n, এই nটা হচ্ছে আমার ইনপুট, এই ইনপুট। আমরা এবার প্রসেসে দিলাম i = 1, অর্থাৎ i 1 করে শুরু হবে এবং i এর শেষটা হচ্ছে i <= n, n পর্যন্ত আমার কন্ডিশন। তাহলে এখানে হবে i++, অথবা i = i+1, এটা ইয়েস আর এটা নো। এটা নো হলে আমার ফলাফল প্রিন্ট i, কাজ শেষ, এন্ড। এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। তাহলে এখানে আমি কি কি পরিবর্তন করব, শুরু করি। তাহলে প্রথম কাউন্টার ভেরিয়েবলটি 1 হবে, এটার আগে আমি আরেকটা জিনিস যুক্ত করব, হ্যাঁ, শেষ মানটি গ্রহণ করি। তাহলে এখানে সামান্য আমি পরিবর্তন করব, ধাপ 1 দিয়ে লিখলাম শুরু করি, আর ধাপ 2-তে লিখলাম শেষ মানটি গ্রহণ করি, শেষ মান গ্রহণ করি। ব্যাস, এই কথাটা উল্লেখ করতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 4 হবে, হ্যাঁ, সবই ঠিক থাকবে।
কাউন্টার ভেরিয়েবল শেষ সংখ্যা পর্যন্ত অগ্রসর হবে। এখানে কি লিখব? শেষ সংখ্যা পর্যন্ত অগ্রসর হবে। কাউন্টার ভেরিয়েবল 1 করে বৃদ্ধি পাবে। ধাপ 4, ধাপ, তাহলে এটা 4 হলো, এটা হবে 5। তাহলে এখানে লিখব ধাপ 5 চলতে থাকবে যতক্ষণ ধাপ 4, 1 2 সরি ধাপ, আমি আবার বলি, ধাপ 5, ধাপ এটা হবে ধাপ 6, ধাপ 5 বলতে এটাকে বোঝাচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ ধাপ 5 এটা চলতে থাকবে যতক্ষণ ধাপ 4 অর্থাৎ এটা শেষ না হয়। তাহলে ধাপ 7-এ হচ্ছে ফলাফল প্রকাশিত হবে, ফলাফল দেখাবে। ধাপ 8-এ হচ্ছে প্রোগ্রাম শেষ। আশা করি আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা বুঝতে পারলাম এই প্রক্রিয়ায়। এখন আমাকে যদি বলা হয় এটা ফরের জন্য যে প্রক্রিয়া আর সবগুলো লুপের ক্ষেত্র একই, সেম। এখন আমরা দেখব কিভাবে আরেকটি অঙ্ক প্রক্রিয়া করা যায়। যেমন মনে করি আমাকে প্রশ্ন দেওয়া হলো 1 + 2 + 3 প্লাস এভাবে করে n পর্যন্ত। আগে আমরা দেখি 10 পর্যন্ত সামেশন নির্ণয়, তারপর আমরা n দেখব। যদি আমাদেরকে 10 পর্যন্ত বলে তখন এই জিনিসটার আর প্রয়োজন নাই। তাহলে আমি কি দেব? এখানে i এবং s, ব্যাস, একটা ইনক্রিমেন্ট আর একটা সামেশন। আর এখানে আমরা কি লিখব? ফর প্রক্রিয়ায় i, ফরের আগে আমাকে s = 0 দিতে হবে, s এর শুরু, i এর শুরু যেহেতু 1, এটা আমরা ফরের মধ্যে দেব, সেজন্য এটা আর এখানে দিতে হবে না। তারপরে i <= 10, মনে করি এখানে 10 বলা হচ্ছে, 10 পর্যন্ত i++, এটা দিলাম। এবার আমরা s এর প্রসিডিউরটা s = s + i, এগুলো তোমাদের একটু আগে ধারণা দেওয়া হয়েছিল, সেই হিসাবে আমরা করছি। এবার লিখলাম printf sum is %d s, ব্যাস হয়ে গেল। এবার আমরা বিষয়টা এখানে কিভাবে দেখাবো? এখানে ইনপুট আর হবে না, ডাইরেক্ট এভাবে আসবে, কিন্তু এখানে আমাদের s এর মান সহ আসবে, s = 0 i = 1। আমরা বলেছিলাম সামেশনটা আগে আসে, কাউন্টার ভেরিয়েবলটা পরে যায়। i <= n, n এর জায়গায় হবে এখানে 10, যেহেতু আমাকে 10 পর্যন্ত বলা হলো 10। আর এটা i++, এখানে আরেকটা বিষয় আসবে, s = s + i। এখন আর এখানে আসবে i = i+1, এই দুইটা একসাথে আসবে। আর ফলাফলটা i না হয়ে হবে সামেশন, অর্থাৎ এই প্রক্রিয়াটা লুপিং করবে 10 পর্যন্ত, এবং সেটা আর 10 যদি না হয় তাহলে ফলাফলটি চলে আসবে। তো এখানে আমরা কি করব? এখানে আমরা ধাপ 1 শুরু করি আছে, আর এদিকে ধাপ 2-তে কি লিখব? প্রথম, এই ক্ষেত্রে প্রথম কাউন্টার ভেরিয়েবলের আগে প্রথম সামেশন বলতে হবে। প্রথম সাম এর মান 0 এবং কাউন্টার ভেরিয়েবল এর মান 1 হবে, দুটোই বলতে হবে। অর্থাৎ আমরা এখানে যা দেখতে পাচ্ছি তাই আমরা অ্যালগরিদমে লিখি। আর এখানে আমরা কি বলবো? কাউন্টার ভেরিয়েবল শেষ পর্যন্ত অগ্রসর হবে। আমার এখানে ধাপ 1 2, এটা 3 হবে, তাহলে এটা হবে কি 4। তারপরে কি বলা হচ্ছে? কাউন্টার ভেরিয়েবল 1 পর্যন্ত 1 করে বৃদ্ধি পাবে। তাহলে এখানে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা কি? সামেশন সাম টি কাউন্টার ভেরিয়েবল এর সাথে যোগ হবে এবং কাউন্টার ভেরিয়েবল 1 করে
অগ্রসর হবে, যা আমরা এখানে দেখতে পাচ্ছি। সামটি এই কাউন্টার ভেরিয়েবলের সাথে যোগ হবে এবং কাউন্টার ভেরিয়েবল 1 করে অগ্রসর হবে। ধাপ 4-এর জায়গায় এটা হবে 5, ধাপ এই 4, ধাপ 4 বলতে আমরা 1 2 3 4 এটাকে বোঝাচ্ছি। ধাপ 4 চলতে থাকবে, এটাই চলতে থাকবে, এটাই বারে বারে এরকম লুপিং হবে দুটো কাজ একসাথে, যতক্ষণ না ধাপ 3, ধাপ 3 বলতে এটাকে বোঝাচ্ছে, অর্থাৎ কন্ডিশন শেষ না হয়। তারপর এভাবে এটা যখন শেষ হয়ে যাবে ফলাফল দেখাবে, তখন এটা হবে ধাপ 6, এটা হবে ধাপ 7। এখন আমাদেরকে যদি বলা হয় এটি n পরিমাণ পর্যন্ত হবে, তাহলে আমরা এখানে কি পরিবর্তন করব? তাহলে আমরা এখানে আমরা i এর পরে s, s এর পরে আরেকটা ভেরিয়েবল নেব, সেটা হচ্ছে n, যেটা সর্বশেষ সংখ্যা ইনপুটের জন্য ব্যবহার হবে। তাহলে আমরা লিখলাম printf enter লাস্ট নাম্বার, এরপরে দিলাম scanf %d, কারণ n এটা ইন্টিজার ধরনের, n এটা ইনপুট নিলাম। এরপরে আমরা s ইকুয়াল টু দেব 0, i এর মান দেওয়ার দরকার নেই যেহেতু আমি for এর মাধ্যমে করছি। যদি do while এর মাধ্যমে করি তাহলে এখানে i এর মানটা আসবে i ইকুয়াল টু 1, i লেস দ্যান অর ইকুয়াল n, i প্লাস প্লাস, এখানে সেমিকোলন হবে না। এরপরে s ইকুয়াল টু s প্লাস i দিব। তারপর আমরা printf এ লিখব সাম বা সামেশন ইজ %d s, sটা হচ্ছে আমার ফলাফল, কার্লি ব্র্যাকেট শেষ করলাম। তাহলে আমরা এটাকে ফ্লোচার্টে কিভাবে করব? এটাতে আমরা ফ্লোচার্টে এইরকম একটা ইনপুটের ব্যবস্থা করব। লিখলাম ইনপুট n, এরপরে বরাবরের মতো এগুলো সব ঠিক থাকবে, s ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 1, i লেস দ্যান অর ইকুয়াল টু 10, s ইকুয়াল টু s প্লাস i ইকুয়াল টু i প্লাস 1, সবই ঠিক থাকবে। ব্যাস, শুধু আমি একটা ইনপুটের ব্যবস্থা করেছি। সরি, এখানে 10টা n হয়ে যাবে যেহেতু n পর্যন্ত বোঝায়। তাহলে এখানে আরেকটা ধাপ যুক্ত হবে, ধাপ 2, লিখব শেষ সংখ্যা গ্রহণ করি, শেষ সংখ্যা গ্রহণ করি, এই কথাটা লিখতে হবে। প্রথম সামেশন 0, প্রথম সামেশনের মান 0 এবং কাউন্টার ভেরিয়েবলের মান 1 হবে, এটা ঠিক আছে। ধাপ, এটা তখন ধাপ হয়ে যাবে 3, এটা হবে ধাপ 4, ধাপ 4-এ কাউন্টার ভেরিয়েবলটি শেষ সংখ্যা পর্যন্ত অগ্রসর হবে, ঠিক আছে। ধাপ 5-এ বললাম শেষ সংখ্যাটি পর্যন্ত অগ্রসর হবে, সামেশনটি কাউন্টার ভেরিয়েবলের মানের সাথে যোগ হবে এবং কাউন্টার ভেরিয়েবল 1 করে অগ্রসর হবে, ঠিক আছে। ধাপ 6, ধাপ 4 চলতে থাকবে যতক্ষণ ধাপ 3 শেষ না হয়, অর্থাৎ ধাপ 4, ধাপ 4 হচ্ছে 1 2 3 4, এখানে লিখতে হবে ধাপ 5, কারণ আমার এটাই। ধাপ 5 চলতে থাকবে যতক্ষণ ধাপ 4 বলতে এটাকে বোঝায়, কন্ডিশনকে শেষ না হয়। ধাপ 7-এ হবে ফলাফল প্রকাশিত হবে, ফলাফল দেখাবে 8 হচ্ছে প্রোগ্রাম শেষ। এ হচ্ছে আমাদের কোডিং ফ্লোচার্ট অ্যালগোরিদম। এখন আমাকে যদি এ ধরনের দেওয়া হয়, যেমন 2 + 4 + 6, তাহলে আমরা কি করব? জাস্ট সামান্য পরিবর্তন করব। শুরুটা 2, তাহলে i এর শুরুটা 2 লিখলাম, i এর প্রসিডিউর হচ্ছে 2 করে, তাহলে এখানে লিখলাম i ইকুয়াল টু i প্লাস 2, ব্যাস, আর কোনো পরিবর্তন নাই। এইভাবে মনে করি n পর্যন্ত। আচ্ছা, এখন এখানে কি করব? এখানে আমরা i ইকুয়াল টু 2 দিলাম, এখানে i ইকুয়াল টু i প্লাস 2, ব্যাস, আর কোনো পরিবর্তন নাই। এইভাবে করে আমরা সামান্য পরিবর্তন করার মাধ্যমে অ্যালগোরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা করতে পারি। আমরা যদি ডু হোয়াইল দিয়েও করি একই, গো টু দিয়ে করলেও আমরা একই প্রক্রিয়ায় করব, এখানে আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। যদি বা গো টুতে একটু ভিন্ন প্রক্রিয়া থাকে
তবে এই ফ্লোচার্টটা দিলেও এটা হবে, কারণ ফ্লোচার্ট শুধু সি ল্যাঙ্গুয়েজের জন্য নয়, ফ্লোচার্ট সকল প্রোগ্রামিং ভাষার জন্য। তো সকল প্রোগ্রামিং ভাষার যে সকল প্রোগ্রামিং ভাষা মূলত এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের অনুসারে তৈরি হয়, তাই আমরা এগুলো দিতে পারি এবং এগুলোর আলোকে আমার কোডিংটা হবে। আমি সেটা ডু হোয়াইল দিয়ে করি, অথবা হোয়াইল দিয়ে করি, বা ফর দিয়ে করি, বা গো টু দিয়ে করি, যেটা দিয়েই করি। তাহলে আশা করি আমরা আজকে এই লুপের অধিকাংশ প্রক্রিয়াগুলো জানলাম। আজকের লুপের হচ্ছে আজকে তোমাদের প্রথম ক্লাস হিসেবে আমি এটাকে দেখালাম। আগামী ক্লাসে লুপ প্রক্রিয়াটি শেষ হবে। আশা করি আমরা আগামী ক্লাসে এই লুপের বাকি অংশগুলো, যেমন প্রাইম নাম্বার, ফিবোনাচ্চি, তারপরে তোমার গসাগু, লসাগু, এই ধরনের প্রক্রিয়াগুলো আমরা ভালোভাবে ধারণায় আনতে পারবো। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবে, এবং বন্ধুদের মধ্যে যাদের এই বিষয় নিয়ে, লুপ বিষয় নিয়ে সমস্যা থাকে, তাদেরকে তোমরা সেটা শেয়ার করে জানাবে। ধন্যবাদ সবাইকে।